প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিয়মিত অনলাইন ক্লাস করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের ফুলের শুভেচ্ছা। আমি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ তোমাদের সাথে আছি। পাঠ পরিচিতি, শ্রেণী দ্বাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, প্রথম পত্র। পাঠ ঘোষণা। আজকের পাঠের বিষয় তৃতীয় অধ্যায়, ব্যাংক সমন্বয় বিবরণী। পূর্বে আলোচনা করেছি ব্যাংক সমন্বয় বিবরণী কি, অর্থাৎ একটি নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময়ে নগদান বই এবং ব্যাংক বিবরণীর যোগফল এক হওয়ার কথা। যদি নগদান বই এবং ব্যাংক বিবরণীর যোগফল এক না হয়, তাহলে এই দুই বিবরণীর যোগফল এক করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আমি এটাও আলোচনা করেছি কি কি কারণে নগদান বই এবং ব্যাংক বিবরণীর যোগফল এক হয় না। যেমন বকেয়া চেক, প্রতিমধ্যে জমা চেক, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, টাকার অঙ্ক কম লেখা, টাকার অঙ্ক বেশি লেখা, একজন জমা দিলে আরেকজনের হিসাবে লেখা, একজন উত্তোলন করলে আরেকজনের টাকা থেকে টাকা ডেবিট করা, অপর্যাপ্ত তহবিল বা এনএসএফ চেক, নট সাফিসিয়েন্ট ফান্ড, ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক চার্জ ধার্য, এসব বিভিন্ন কারণে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হয়। ব্যাংক সমন্বয় বিবরণী দুইটা পদ্ধতিতে করা হয়। একটা হচ্ছে ওয়ান ব্যালেন্স টু অ্যানাদার, অর্থাৎ একক জের পদ্ধতি, আর একটা হচ্ছে দ্বৈত জের পদ্ধতি। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রচলিত এবং সংশোধিত উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করুন। শুরুতে আমরা প্রচলিত পদ্ধতিতে করব। এ পদ্ধতিতে পাস বহি কিংবা নগদান বহির যে কোনো একটি জের নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় প্রচলিত পদ্ধতিতে, যেটাকে একক জের পদ্ধতি বলা হয়। তারপর অন্য জেরের সাথে মিলানোর জন্য কতিপয় দফা যোগ ও কতিপয় দফা বিয়োগ করা হয়। যদি নগদান বইয়ের জের নিয়ে শুরু করা হয়, তাহলে তার সাথে দফাসমূহ যোগ বিয়োগ করার পর যে উদ্বৃত্ত পাওয়া যায় তা ব্যাংক বিবরণীর জেরের সমান হবে। অন্যদিকে ব্যাংক বিবরণীর জের নিয়ে শুরু করলে তার সাথে কতিপয় দফাসমূহ যোগ বিয়োগ করার পর যে উদ্বৃত্ত পাওয়া যাবে তা নগদান বইয়ের জেরের সমান হবে। এ পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য সাধিত হলেও ভুল সংশোধনের জন্য তেমন উপযোগী নয়। অর্থাৎ প্রচলিত পদ্ধতি, এটা একটা ব্যালেন্সের সাথে আরেকটা ব্যালেন্স মিল হলেও ভুল সংশোধনের জন্য এটা তেমন উপযুক্ত নয়। ভুল সংশোধনের জন্য উপযুক্ত পদ্ধতি হচ্ছে সংশোধিত জের পদ্ধতি বা উভয় জের পদ্ধতি, দ্বৈত জের পদ্ধতি, আধুনিক পদ্ধতি। এটার আরো একটা নাম আছে আধুনিক পদ্ধতি। এখন আমরা আজকে অঙ্ক করব। একটা ডাক তোমাদের সামনে দিলাম। আবির ট্রেডার্সের নিম্নলিখিত তথ্যাবলী হতে 2013 সালের 30 জুন তারিখে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত 6,725 টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 55,025 টাকা। এ মাসে 3,050 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু তা আদায় হয়নি। 3 তারিখ
3,100 টাকার চেক কাটা হলো, কিন্তু ব্যাংকে তা ভাঙানো হয়নি। 4 তারিখ ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠানের 1,000 টাকার প্রাপ্য বিল আদায় করেছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। 5 তারিখ ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠানের 2,000 টাকার প্রদেয় নোট পরিশোধ করেছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। 28/6/2013 তারিখে ব্যাংক 800 টাকার লভ্যাংশ আদায় করেছে, কিন্তু নগদান বইতে তা লিপিবদ্ধ হয়নি। 7 তারিখ জুন মাসে ব্যাংক 200 টাকার বিনিয়োগের সুদ আদায় করে ক্রেডিট করেছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। 8 তারিখ ব্যাংক চার্জ 100 টাকা এবং মঞ্জুরিকৃত সুদ 150 টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। ট্রেডার্স নিষ্প্রয়োজনে 800 টাকা ব্যাংক হতে উত্তোলন করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক বিবরণী অনুসারে ক্রেতার নিকট হতে প্রাপ্ত 500 টাকার চেক প্রত্যাখ্যাত হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এই লেনদেনগুলোর আলোকে এখন আমি একটা ব্যাংক সমন্বয় বিবরণী এই অঙ্কটাই করব। উপরে শিরোনামটা লিখবো আবির ট্রেডার্স ব্যাংক সমন্বয় বিবরণী 2013 সালের 30 জুন তারিখে। ছকটা হচ্ছে এরকম, বিবরণ টাকা টাকা। আমি দুইটা ব্যালেন্স দেওয়া ছিল, একটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আর একটা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে আমি এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়েই শুরু করি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 6,725 টাকা। এখন কিছু আইটেম যোগ করব, কিছু আইটেম বিয়োগ করব। এখন প্রশ্ন হচ্ছে কোন আইটেমগুলো যোগ করব, কোন আইটেমগুলো বিয়োগ করব, এগুলো আমাকে বুঝতে হবে। দেখো, ক নম্বরে যে এন্ট্রিটা ছিল, 2 নম্বরে ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে, ব্যাংক আদায় করতে পারেনি। বিষয়টা কি? ব্যাংকে চেক জমা দিয়েছো, অর্থাৎ তোমার বইয়ে টাকা যোগ করে তারপর চেকটা ব্যাংকে জমা দিছো। ব্যাংক কি করবে? গ্রাহকের কাছ থেকে টাকাটা এনে তোমার অ্যাকাউন্টে যোগ করে দিবে, কিন্তু ব্যাংক সেটা করতে পারেনি। তাহলে তোমার বইয়ে টাকাটা যোগ হয়ে গিয়েছিল, ব্যাংকে টাকাটা যোগ হয় নাই। তাহলে দুই বইয়ের পার্থক্য দেখা দিয়েছে। তুমি কিন্তু ব্যাংকের সাথে মিল করবা, কারণ যোগ বা বিয়োগ এই কাজটি আমি আমার বইয়ে করছি। তাহলে আমি কি করব? আমি যেহেতু যোগ করে ফেলেছিলাম, তাহলে টাকাটা আবার বিয়োগ করব। 2 নম্বর, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। অর্থাৎ তোমার কাছে একজন ব্যক্তি টাকা পেত, তুমি তাকে একটা চেক দিয়েছো, তোমার বই থেকে টাকাটা বিয়োগ করেছো, কিন্তু এই ব্যক্তি প্রতি ব্যাংক থেকে টাকাটা ওঠায় নাই। তাহলে ব্যাংকের ব্যালেন্সটা কমে নাই, তোমার বইয়ের ব্যালেন্স কমেছে। এখন ব্যাংকের সাথে যদি তুমি মিল করতে চাও, তোমার বইয়ে আবার টাকাটা যোগ করে দিতে হবে। ব্যাংক প্রাপ্য নোটের টাকা আদায় করেছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয় নাই। ব্যাংক যখন প্রাপ্য নোটের টাকা আদায় করে, তখন তোমার অ্যাকাউন্টের টাকা বেড়েছে, ব্যাংক বিবরণীর টাকা বেড়েছে। এখন তোমার বইয়েও যদি টাকাটা বাড়াতে চাও, তাহলে তোমার বইয়ে তুমি যোগ করে দিলেই হবে। পরের এন্ট্রিটা ব্যাংক প্রদেয় নোটের টাকা পরিশোধ করেছে, নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। ব্যাংক যখন প্রদেয় নোটের টাকা পরিশোধ করে, তখন ব্যাংকের ব্যালেন্স কমে গিয়েছে, কিন্তু তোমার বইয়ের ব্যালেন্স কমে নাই। এখন ব্যাংকের সাথে তোমার বই মিল করলে তোমার বই থেকে টাকাটা বিয়োগ করে দিতে হবে। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, কিন্তু নগদান বইয়ে যোগ হয়নি। ব্যাংক যখন লভ্যাংশ আদায় করেছে, তখন ব্যাংক বিবরণীতে টাকাটা যোগ করেছে। এখন ব্যাংক বিবরণীর সাথে তোমার হিসাবটা যদি মিল করতে চাও, তাহলে তোমার বইয়েও টাকাটা যোগ করে দিতে হবে। ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে, অর্থাৎ ব্যাংক বিবরণীতে তোমার অ্যাকাউন্টে টাকা যোগ করেছে, ব্যাংক বিবরণীর টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু তুমি তোমার অ্যাকাউন্টে টাকাটা যোগ করো নাই। যদি ব্যাংকের সাথে মিল করতে চাও, তাহলে তোমার বইয়েও টাকাটা যোগ করে দিতে হবে। ব্যাংক সুদ মঞ্জুর করেছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।
ব্যাংক সুদ মঞ্জুর করার অর্থ হইল ব্যাংকের ব্যালেন্স বেড়েছে, ব্যাংক বিবরণীর ব্যালেন্স বেড়েছে। এখন ব্যাংক বিবরণীর সাথে যদি তোমার নগদান বই মিল করতে চাও, তাহলে নগদান বইয়ে টাকাটা যোগ করে দিতে হবে। ব্যাংক চার্জ ধার্য করেছে, যা নগদান বইতে লেখা হয় না। ব্যাংক যে কোনো চার্জ ধার্য করলে ব্যাংক থেকে টাকা কেটে নেয়। তাহলে ব্যাংক চার্জ ধার্য করার অর্থ হলো ব্যাংক বিবরণী থেকে টাকা বিয়োগ করেছে। এখন ব্যাংক বিবরণীর সাথে যদি তুমি তোমার অ্যাকাউন্টটা মিল করতে চাও, তাহলে তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা বিয়োগ করতে হবে, অর্থাৎ নগদান বই থেকে বিয়োগ করতে হবে। মালিক কর্তৃক উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন। মালিক যদি ব্যাংক থেকে টাকা ওঠায়, তাহলে ব্যাংকের ব্যালেন্স কমেছে, ব্যাংক বিবরণীর ব্যালেন্স কমে গিয়েছে। তাহলে ব্যাংকের সাথে মিল করলে তোমার কি করতে হবে? তোমার নগদান বই থেকেও টাকাটা বিয়োগ করতে হবে। প্রত্যাখ্যাত চেক, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। অর্থাৎ একজন দেনাদার, যার কাছে তুমি টাকা পেতা, উনি তোমাকে একটা চেক দিল 500 টাকার। তুমি সেই চেকটা তোমার নগদান বইয়ে টাকাটা যোগ করে ব্যাংকে টাকাটা জমা দিলা। কিন্তু ব্যাংক যখন এই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে আনবে, তখন থেকে ওনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। তাহলে কি হলো? ব্যাংক টাকাটা আদায় করতে পারলো না। তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়ে নাই, তোমার বইয়ের ব্যালেন্স বেড়েছে। এখন ব্যাংকের সাথে যদি তুমি তোমার বইয়ের ব্যালেন্স মিল করতে চাও, নগদান বইয়ের ব্যালেন্স মিল করতে চাও, তাহলে ব্যাংকে যেহেতু যোগ করে নাই, আদায় করতে পারে নাই, তুমি তোমার বইয়ে নগদান বইয়ে যোগ করেছ, ব্যাংকের সাথে মিল করলে তোমার নগদান বই থেকে আবার টাকাটা বিয়োগ করে দিবা। নগদান বই অনুযায়ী যদি অঙ্কটা করতে চাও, তাহলে এরকম হবে। এখন আমরা অঙ্কটা ব্যাংক করতে পারি। ব্যাংক বিবরণী অনুযায়ী যদি অঙ্কটা করা হয়, তাহলে ব্যাংক মিলাবে তোমার নগদান বইয়ের সাথে, কারণ যোগ বা বিয়োগটা ব্যাংক বিবরণীতে করতেছি, নগদান বইয়ে না। তাহলে দেখো, ব্যাংকে চেক জমা, যা ব্যাংক আদায় করতে পারেনি। ব্যাংকে যখন চেকটা জমা দেওয়া হলো, তোমার বইয়ে কিন্তু টাকাটা যোগ করেছ, যোগ করেই চেকটা ব্যাংকে জমা দিছ। কাজেই ব্যাংক চেক জমা করতে পারুক বা না করুক, তোমার নগদান বইয়ে যেহেতু টাকা যোগ হয়েছে, ব্যাংকেরও টাকাটা যোগ করতে হবে। চেক কাটা হয়েছে, ব্যাংক ভাঙানো হয়নি। চেক কাটা হয়েছে, অর্থাৎ তোমার কাছে একজন টাকা পেতো, তুমি তাকে একটা চেক দিছো, তোমার নগদান বই থেকে টাকাটা বিয়োগ করে তারপর তুমি তাকে চেকটা দিলা। এখন তোমার বইয়ের সাথে যদি ব্যাংক মিল করতে চায়, তাহলে ব্যাংক থেকেও টাকাটা বিয়োগ করে দিতে হবে। ব্যাংক প্রাপ্য নোটের টাকা আদায় করেছে, নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। ব্যাংক আদায় করছে, তার বইয়ে যোগ করছে, কিন্তু তোমার বইয়ে নগদান বইয়ে যোগ হয় নাই। এখন ব্যাংক যদি তোমার বইয়ের সাথে মিল করে, তাহলে ব্যাংকের উচিত আবার টাকাটা বিয়োগ করে ফেলা। তো এইরকম ভাবে আগের যে অঙ্কটা করলাম, এই এন্ট্রিগুলো জাস্ট বিপরীত ভাবে চিন্তা করলেই তোমরা পাবা। কেননা আগের অঙ্কটা করেছি নগদান বই অনুযায়ী, এখনের অঙ্কটা করতেছি ব্যাংক বিবরণী অনুযায়ী। এখন তোমাদেরকে নিম্নে উল্লেখিত তথ্যাবলীর ভিত্তিতে 2012 সালের 31 ডিসেম্বর তারিখে জনাব কামরুলের একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। 31 ডিসেম্বর 2012 তারিখে পাসবইয়ের ডেবিট ব্যালেন্স ছিল 4000 টাকা। 28 ডিসেম্বর 2012 থেকে 1000 টাকার চেক কাটা হয়েছে, কিন্তু 2013 সালের জানুয়ারি মাসে চেকটি ভাঙানো হয়েছে। 25 ডিসেম্বর তারিখে 250 টাকার একখানা চেক জমা দেওয়া হয়েছে, কিন্তু 29 ডিসেম্বর প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসে, এর জন্য নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয়নি।
250 টাকা, 550 টাকা, 450 টাকা ও 500 টাকা মূল্যের 4খানা বিল ব্যাংক আদায় করেছে, কিন্তু এর জন্য নগদান বহিতে কোনো দাখিলা দেওয়া হয়নি। 600 টাকার একখানি বিল পূর্বে 580 টাকায় বাট্রাকরণ করা হয়েছে, কিন্তু এটি প্রত্যাখ্যাত হয়েছে এবং ব্যাংক হিসাব ডেবিট করেছে। নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয়নি। ব্যাংক জমাতিরিক্তের উপর সুদ ও চার্জ যথাক্রমে 50 টাকা ও 20 টাকা কর্তন করে, যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। 200 টাকার একখানা চেক নগদান বইতে দুবার ডেবিট করা হয়েছে। এই 6টা লেনদেন নিয়ে তোমরা একটা ব্যাংক সমন্বয় বিবরণী করবে। এখানে কিন্তু তোমাদেরকে বলি নাই এটা কি তোমরা নগদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে করবে না পাস বইয়ের উদ্বৃত্ত নিয়ে করবে। তবে এখানে একটু খেয়াল রাখবে তোমরা, অঙ্কটাই অনেক সময় কিন্তু একটা ব্যালেন্সই দেওয়া থাকবে, হয় নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া থাকবে, না হয় পাস বইয়ের ব্যালেন্স দেওয়া থাকবে, অথবা দুইটাই ব্যালেন্স থাকতে পারে। যদি একটা ব্যালেন্স দেওয়া থাকে তাহলে তো এটা নিয়েই করতে হবে। যেমন এই অঙ্কটাই পাস বইয়ের ডেবিট ব্যালেন্স ছিল এত টাকা, তাহলে এটা নিয়েই তোমাকে অঙ্কটা করতে হবে, কারণ নগদান বইয়ের ব্যালেন্স এখানে দেওয়া নেই। আশা করি তোমরা অঙ্কটা করবে। অঙ্কটা তোমাদের বাড়ির কাজ। নিয়মিত অনলাইনে ক্লাস করো। তোমাদের সবাইকে ধন্যবাদ।